সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানির স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় তফসিল না হলে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি। মাঝখানে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এবং ওই প্রান্তে আছেন রুহুল হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সিপিবি। তবে আলোচনা শুরু আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে মিলেছে হামের জীবাণু, অপুষ্টিতে বেড়েছে সংক্রমণ, রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে কমল জটিলতা, বাড়ানো হলো দাতার পরিধি। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৭,০০০ টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। পাহাড়ি ঝড়ে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদ সীমার উপরে। এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। রোহিঙ্গাদের বিষয়ে ৩০টি উপজেলায় সতর্কবার্তা। বলেন, একটা রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন ইলেকশন কমিশন। বিভিন্ন স্টেজে বলেছেন ওনারা আপনাদের সাথে সংলাপ করবেন, বিশিষ্ট বর্গ ইয়াদের সাথে, গণপ্রতিনিধিদের, গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সবার সাথে দীর্ঘদিন ধরে তারা আলোচনা করবে, একটা পুরো রোডম্যাপ দিয়েছেন। এটার প্রেক্ষাপটে আপনাদের বক্তব্যটা এরকম আছে যে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি সহায়ক সরকারের কার অধীনে নির্বাচনটা হবে। সহায়ক সরকার, আপনারা বলছেন সহায়ক সরকার। আর আওয়ামী লীগ মানে সরকার বলছে যে বর্তমান সরকারের সময় যে ভোটটা হবে সেটা সহায়ক সরকারের ভূমিকা পালন করবে, এই সরকারেরই ক্ষমতায় থাকবে। সংবিধানে এর কোনো স্থান এখন আর নাই। ইসির বলছেন কোন সরকারের অধীনে নয়, সংবিধান অনুসারে ভোট হবে ইসির অধীনে। এর প্রতি আপনার কতটুকু আস্থা আছে আপনাদের দলের? এই ব্যাপারে আমাদের পার্টির মহাসচিব পার্টির বক্তব্য তুলে ধরেছেন। আমার তো নতুন করে আলাদা কোনো বক্তব্য নেই। প্রধান নির্বাচন কমিশনার তিনি আপনি যা বলেছেন তার বাইরেও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা গতকালকে অনলাইনে দেখে যুগান্তর দেশের বিভিন্ন পত্র পত্রিকা এসেছে। সুতরাং উনি তো একটা অবস্থান তুলে ধরেছেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে, উনি এটা ধরে নিয়েছেন। তো এরপরে উনি যখন এই নির্বাচনী পথনকশা যখন ঘোষণা করেন বা সাংবাদিকদের সামনে যখন তুলে ধরেন, তখন সাংবাদিকেরা তাকে নানান প্রশ্ন করেছেন। সে প্রশ্নগুলো উত্তর তিনি এড়িয়ে গেছেন, অথবা কখনো কখনো বলেছেন এটা ওনার দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। হ্যাঁ, বলছেন এই সময় তফসিল ঘোষণার আগের পিরিয়ডটা কি? তফসিল ঘোষণার আগে সংবিধানে ওনাকে সে ক্ষমতা দেওয়া হয়। তফসিলের পর থেকে সংবিধানে কি কি ক্ষমতা দেয়া আছে সেটা খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করা আছে। উনি যে পথনকশা তৈরি করেছেন, এই যে সাংবাদিকদের সাথে বসবেন, সুশীল সমাজের সাথে বসবেন, রাজনৈতিক দলের সাথে বসবেন, এগুলো সংবিধানে নির্দেশিত নাই। এগুলো আদৌ সংবিধান নির্দেশিত না। উনি যেটা করছেন এটা একেবারে সংবিধানের বাইরে করছেন। উদ্যোগটা ভালো, বাইরে করলে উদ্যোগটা ভালো। নির্বাচনী আইন সংস্কার, নানা বিষয় নিয়ে যে সমস্ত তর্ক বিতর্ক অনেক কিছু আছে, সে সমস্ত বিষয় নিয়ে উনি কথা বলতে পারেন, মত শুনতে পারেন। নির্বাচনটা কি করে আপনার ভয় ভীতি মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠান হতে পারে সে ব্যাপারে কথা শুনতে পারেন। অর্থাৎ অনেক কিছুই এই সংলাপের মধ্যে হয়তো ওনার শোনা হয়ে যাবে। এই যে শোনা হওয়ার প্রক্রিয়ার মধ্যে বা শুনতে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে উনি কিন্তু যে কাজগুলো করবেন সেগুলো একটিও সংবিধান সম্মত নয়। সংবিধানের বাইরেও যে অনেক কাজ করা যায় সেটা তারই একটা উদ্যোগ, এবং একটা খুব ইতিবাচক উদ্যোগ আমি বলতে চাই। এখন কথা হচ্ছে তাহলে ওনার আরেকটি কাজ করা দরকার। যেহেতু সংবিধানের বাইরে উনি অনেক কাজই করছেন, মতামত শুনছেন, সাংবাদিকদের সাথে কথা শুনবেন, কি হলে ভালো হবে, জনগণের আপনার সুশীল সমাজের কাছে কথা শুনবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা শুনবেন, রাজনৈতিক দলেরও কথা শুনবেন। একটি কাজ করলে বোধহয় খুব ভালো হতো। উনি যে বর্তমান সরকারের প্রতি আস্থা স্থাপন করেছেন, যে সরকার অধীনে একটা নির্বাচন সুস্থ হতে পারে,
এটা বোধহয় ওনার একার বিশ্বাস বা এবং আওয়ামী লীগের লোকজনের বিশ্বাস। এই বিশ্বাসটা জনগণের মধ্যে নাই। তো জনগণের মধ্যে যে বিশ্বাসটা আছে অথবা বিশ্বাসটা নাই, এটার জন্য উনি একটা জনমত জরিপ করে দেখতে পারবেন। নির্বাচন কমিশনের তরফ, এটা আমার প্রস্তাবনা, উনি একটা নির্বাচন কমিশনের তরফ থেকে, যেহেতু নির্বাচন কমিশন অনেকগুলি সংবিধানের বাইরে যে অনেক উদ্যোগ নিয়েছেন, আরেকটি উদ্যোগ নিয়ে উনি বুঝতে চেষ্টা করতে পারেন যে প্রকৃত পক্ষেই এই দেশের জনগণ, ভোটাররা একটা ভয় ভীতি মুক্ত পরিবেশে ভোট দান করবে বলে তার মনে করে কিনা এবং হতে পারে কিনা, এবং রাজনৈতিক সরকারের কর্তৃত্বে কোন নির্বাচন কমিশন সুস্থভাবে, অবাধভাবে, নিরপেক্ষভাবে ভোট কার্যক্রম পরিচালনা করতে পারে কিনা, সম্পন্ন করতে পারে কিনা, এই ব্যাপারে জনগণের আস্থা আছে কিনা। আমি হানা ভোটের কথা বলছি না, কারণ হানা ভোট তো সরকার, ওই ভোট দেওয়ার দায়িত্ব তো ওনার না, এটা সরকার ব্যাপার এবং সেটা সংবিধানও নাই। কিন্তু একটা নির্বাচন কমিশন একটা জনমত জরিপ চালিয়ে দেখতে পারেন, সেটা আমাদের কাছে প্রকাশ করারও দরকার নাই। উনি নিজে যে বিশ্বাসটা আগ বাড়িয়ে যেটি ইতিমধ্যে জনসমক্ষে বলে ফেলেছেন, সেই ব্যাপারে বোধহয় ওনার একটা ধারণা তৈরি হতে পারে যে আসলেই উনি কোন জগতে বসবাস করছেন। তো নির্বাচনে যার প্রতি এত আস্থা, যে সরকার প্রতি এত আস্থা, জনগণের কথা শুনতে চান, নানা শ্রেণী পেশার কথা শুনতে, সরকার তো বলতে পারেন যে নির্বাচনের জন্য একটা সহায়ক পরিবেশ আছে কিনা। সহায়ক সরকার তো আরো পরের কথা, সহায়ক সরকার তো নির্বাচনকালে হবে, নির্বাচনের আগে একটা সহায়ক পরিবেশ আছে কিনা সেটা তো দেখা দরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে নানা জায়গাগুলো ঠিক মতো ফাংশন করছে কিনা। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সাথে সচিবরা কথাবার্তা বললেন, আলোচ্য সূচির মধ্যে নাই, 17টা দফা সচিব সাহেবরা তুলে ধরলেন যে তাদের সামরিক বাহিনীর জেনারেলদের মতো মানে মনোগ্রাম লাগাইতে দিতে হবে, রাজনীতিকদের মতো ফ্ল্যাগ লাগাইতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে এগুলো তো উল্লেখিত ছিল না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? এই অ্যানার্কিটা কেন? অ্যানার্কিটা হচ্ছে তারা বুঝতে পেরেছেন যে এই বিনা ভোটের সরকার জনগণের ক্ষমতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই। এই বিনা ভোটের সরকার প্রশাসন, পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা, নানান ধরনের বাহিনী এবং সরকারি প্রতিষ্ঠান, মানে আমি বলতে চাই প্রশাসনের উপর নির্ভর করে তারা আপনার বিরোধী দলকে দমন করে মোটামুটি ক্ষমতায় টিকে আছে। সুতরাং এই সরকারের যে ক্ষমতার উৎস তারা, এটা কিন্তু সরকারকে তারা মনে করিয়ে দিয়েছেন, এবং মনে করিয়ে দিয়ে তারা একটা অনৈতিক সুযোগ সুবিধা, তারা সরকার উপর এক ধরনের পরোক্ষ চাপ প্রয়োগের মাধ্যমে এক ধরনের সুযোগ সুবিধা তারা আদায় করে নিতে চান নির্বাচনের আগে। যেহেতু প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী, আওয়ামী লীগের একটি সভাতে তিনি ওনার ইচ্ছা ব্যক্ত করেছেন যে পরবর্তী নির্বাচন, অর্থাৎ আরেক টার্ম, পরবর্তী টার্মও তাদের থাকা দরকার। কেন থাকা তো সেটা তিনি উল্লেখ করেছেন। তো এই যে, এবং এটা করতেই পারেন, উনি তো একটা দলেরও প্রধান। আমি বলি না যে উনি সেই আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন না, আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন। উনি যেহেতু দলের প্রধান, উনি দলীয় নেতৃবৃন্দের কাছে সে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এর মধ্যে দিয়ে একটি মেসেজ দিয়েছে প্রশাসনের কাছে যে আই ওয়ান্ট টু রিটেইন মাই অথরিটি ফর নেক্সট টার্ম। অথচ প্রশাসনের লোকেরা, আমার ধারণা, এটা আমার ধারণা বলছি, তারা জানেন যে সরকারকে আবার পুনরায় ক্ষমতা আসার মতো অবস্থা সরকারের নেই। এটা কান পাতলে, হাঁটলে, সাধারণ মানুষের সাথে চলাফেরা করলে প্রতিনিয়ত যে সমস্ত সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়, আজকেও একটা মানে অনলাইনে দেখলাম ছাত্রলীগের এক নেতা কর্তৃক আপনার গৃহবধূ ধর্ষিত হয়েছে, প্রিন্সিপাল পিটাচ্ছে, অফিসার পিটাচ্ছে, যাচ্ছে তো অবস্থা। শুধু তাই কেন, শাসক দলের সাধারণ সম্পাদক তিনি নিজেও তার সহকর্মীদেরকে পিটাচ্ছেন, পরবর্তীতে বলছেন যে না শাসন করছেন। এই যে একটা অবস্থা, এটা কোনো রাজনৈতিক এনভায়রনমেন্ট না। আফজল ভাই, উনি বলছেন রাজনীতি মানে একটা রুট ম্যাপ দেওয়া হয়েছে, সবকিছু ঠিক আছে, যেন সহায়ক সরকার কি হবে সেটা। তার আগে উনি বলছেন যে সহায়ক পরিবেশটা নাই, যে তফসিল যখন ঘোষণা হবে তখন একটা সরকারের সহায়ক পরিবেশ যদি না থাকে, তাহলে কি করে এই সরকার যখন আবার ইয়েতে থাকবে সংবিধান অনুযায়ী, তখন নির্বাচন কি করে সুষ্ঠুভাবে হবে, ওনার যে বক্তব্যটা। বিএনপি বন্ধুদের এই কথাটি আসলে বহুল শ্রুত, এবং আমরা যখন টক শোতে আসি, বিভিন্ন জায়গায় যাই, একই বিষয় নিয়ে আসলে আলোচনা হয়
যেটা তো সবসময় এই আলোচনাই হয়। না, এই আলোচনা হয়, তবে এই ক্ষেত্রে না, আলোচনা হয় তার কারণে একটা আমার এই কথাটি বারবার চেষ্টা করেন যে সামনে ইলেকশন আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু আপনাদের যেমন না, ঠিক আছে। প্রতিটা পলিটিক্যাল পার্টির নেতাদের যেমন এটার মধ্যে একটা কোনো না কোনো ভাবে তো আগ্রহ আছে, ঠিক অবশ্যই। তেমনি এই দেশে যারা ফলোয়ার আছে, যারা সাধারণ মানুষ আছে, ভোট দিতে তাদেরও চায়। কিন্তু তাদের আছে। আগ্রহ কাজে আছে। এই জায়গার ঠিক আছে, বাইরে থেকে আমি মেনে নিলাম। জি। আমি আমার প্রসঙ্গে আসি। মানে আমার একটি কথা, মানে এই রিপন ভাই এতক্ষণ কথার পরে সব কানে বাজে, সেটা হলো যে পথিক তুমি পথ হারাইয়াছো। আসলে বিএনপি নামক রাজনৈতিক দলটি অথবা বিএনপির কর্মীরা তারা কিন্তু পথ হারিয়েছে। যখন রিপন ভাই বলে যে ক্ষমতার উৎস তো জনগণ, কিন্তু আসলে যে দলটির প্রতিনিধিত্ব রিপন ভাই করছেন এই মুহূর্তে, সেই আগাগোড়াই দলটি করছে। কি আগাগোড়া শুরুতে করেন না? ছাত্র, আপনি তো ছাত্র এই দল প্রতিষ্ঠার দিন থেকে প্রতিষ্ঠা দিন, তার আগেও আপনাদের রাজনৈতিক হ্যাঁ, নিশ্চয়ই। অতীত আছে নিশ্চয়ই। আছে নিশ্চয়ই, আমার একটা বাম গণতান্ত্রিক ধারা Right, রাজনীতি right. অতীত আছে। না, ঠিক আছে। তো যাই হোক, তো সেই দলটির যে ক্ষমতার আশা এবং ক্ষমতায় আরোহণ, এটা কি কোন উৎস থেকে এসেছিল? নিশ্চয়ই সেই ক্যান্টনমেন্টের সেনা শাসন অথবা সামরিক শাসনের সেই উচ্ছিষ্ট গ্রহণ করেই তো এই দলটির বিকাশ অথবা জন্ম অথবা সমস্ত কিছুই হয়েছে। এই দলটি কোনো সাধারণ মানুষের ভিতর থেকে তো আসে নাই। সুতরাং তাদের মুখ থেকে এখন ক্ষমতার উৎস জনগণ, অনেক কিছুই গণতন্ত্রের সবক আমরা শুনি, সমস্ত কিছুই শুনি আমরা। তবে যেটি হলো যে আজকে এই যে রোডম্যাপের কথা নিয়ে আলোচনা হলো, রোডম্যাপ নিয়ে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে বলেছেন যে আমরা রোডম্যাপের বাস্তবায়ন দেখতে চাই। আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটা স্বাধীন অবস্থান নিয়ে তারা কাজ করছে এবং ইতিমধ্যে এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা কিন্তু বেশ কিছু নির্বাচন অথবা তাদের কার্যক্রম এবং এই যে রোডম্যাপ তৈরি করেছে, এটাও আমি মনে করি যে এই নির্বাচন নিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু, ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন করার আগ্রহ নিয়ে যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে, আমরাও সেটা অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও কিন্তু সেটা পর্যবেক্ষণ করছি, আমরাও সেটা দেখছি। আমাদের বক্তব্য হলো যে নির্বাচন কমিশনের কাজটি করবে এবং নির্বাচন কমিশন তারাই তো বাংলাদেশে একমাত্র সোল এজেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য তা না, এর জন্য আরো অনেকগুলো বিষয় আছে। তো এখানে আলোচনা হয়েছে যে নির্বাচন কমিশন যে নির্বাচনের এই কয়েকজন কর্মকর্তা অথবা এই নির্বাচন কমিশনের এই যে 2-4 জন যে কমিশনার, তারাই তো একটা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি না। তার জন্য রাজনৈতিক দলগুলো, তাদেরও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সব ক্ষেত্রে যদি আমরা নেতিবাচক আচরণ করি, একটি রোডম্যাপ নির্বাচন কমিশন দিয়েছে, রোডম্যাপের বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষা করি, আমরা দেখি তারা কি করছেন। কিন্তু সেটি না করে প্রথমেই তারা ওই যে বললাম, যারা শুরুতেই যাদের জন্মের সময় যারা পথ হারিয়েছে, তারা কিন্তু পথ খুঁজে পায় না। যেমন এই যে নিকট অতীতে তারা যে নির্বাচন 2014 সালে যে নির্বাচন ঠেকানোর নামে যে কাজটি করেছে, তারা কি সঠিক পথে ছিল? তারা কিন্তু পথ হারিয়ে তারা এনার্কির আশ্রয় নিয়েছিল। তারা 231 জন মানুষকে হত্যা করেছে। তারা এই দেশে একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করেছিল। কিন্তু সেই অবস্থা তো বাংলাদেশে এখন নেই। আবার বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটা শান্তিপূর্ণ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই যে এখন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু সমস্ত জরিপে বাংলাদেশে একটা নন্দিত এবং জনপ্রিয় রাষ্ট্রনায়ক সুত কর্মসূচির কারণে তিনি কিন্তু এখন মানুষের হৃদয়ের মণিকোঠে অবস্থান করছে এবং মানুষ বিশ্বাস করে মনে করে যে একটি নির্বাচিত রাজনৈতিক দল এই বর্তমানে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেমন বিশ্বের কাছে বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতির কারণে, এবং সেই কারণে বাংলাদেশের মানুষ মনে করে একটি সরকার যদি এই সরকারটি আর ধারাবাহিকভাবে থাকে, তাদের জীবনযাত্রার মানের আরো উন্নয়ন হবে, নিশ্চয়ই হবে। কারণ আমরা জানি তো, সেই কারণে আমার দলের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি একটি রাজনৈতিক দল, তিনি যদি আজকে এই আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না আসতো, তাহলে তো দেশে আইনের শাসন হয়তো কায়েম হতো না, বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, অথবা 71 যুদ্ধাপরাধের বিচার আমরা করতে পারতাম না, অথবা দেশটা যে এগিয়ে যাচ্ছে, আজকে যে একটা মধ্যম আয়ের 2021 সালের মধ্যে আমরা স্বপ্ন দেখি, অথবা 2041 সালের মধ্যে একটা উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের স্বপ্ন যাত্রায় যে আছি, এই স্বপ্ন দেখানোর জন্য যিনি কাজটি করেছেন, তিনি তো শেখ হাসিনা। সুতরাং সেই দলের সভাপতি হিসাবে এবং একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে, রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি কিন্তু বলতেই পারেন যে আগামীতেও আমাকে ম্যান্ডেট দাও, আমি আরো মানুষের জন্য কাজ করব। এটা তো অন্যায় কিছু না।
সকল রাজনৈতিক দল বলতে পারে, কারণ আমরাও বলি না হ্যাঁ। জনগণ না, অবশ্যই মানুষের কাছে তো প্রত্যাশা থাকবে যে আমি এই কাজগুলো করেছি, সুতরাং আগামী নির্বাচনে আমার দলকে যদি সমর্থন দাও, আমি ভবিষ্যতে আমি দেশটাকে এই পর্যায়ে নিয়ে যাব। না, আব্দুল ভাই, আওয়ামী লীগ তো আব্দুল ভাই, ভিত্তিতে উনি- রাষ্ট্র আমি পরিচালনা করে না। একটা জায়গায় আপনাকে একটু ইয়ে করি, হ্যাঁ। সেটা হলো উনি একটা জায়গায় সন্দেহ প্রকাশ করেছেন, ওনার যেটা বক্তব্য হচ্ছে সহায়ক পরিবেশের, উনি বলতেন যে আসলে এই ভোটের জন্য সহায়ক হবে, সেখানে আপনার বক্তব্যটা কি? না, ভোটের জন্য অবশ্যই সহায়ক পরিবেশ, যা যা নির্বাচন কমিশনের প্রয়োজন সরকার হিসেবে সরকারের পক্ষ থেকে সবকিছু নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এবং আজকে দেখেন যে নির্বাচন কমিশন তাদের এই যে রোডম্যাপ করেছে, সেখানে কতগুলো বিষয় নিয়ে তারা সামনে এসেছে, নিশ্চয়ই মিডিয়ায় আমরা দেখেছি। এই যে আইনি কাঠামো পর্যালোচনা এবং সংস্কার করতে হবে, নির্বাচনী প্রক্রিয়া সহজীকরণ এবং যুগোপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার জন্য সংশ্লিষ্ট সবার পরামর্শ গ্রহণ করা হবে, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং বিধিবিধান অনুসরণ, অনেক কিছু বলেছে। এবং বিভিন্ন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে সংলাপ করবেন, অনেক বিষয় নিয়ে তো নির্বাচন কমিশন এগুচ্ছেন। সুতরাং এর মধ্যে কোনো কিছুতে আমি তো দেখি না যে বিতর্কিত অথবা আলোচনা হতে পারে অথবা অবিশ্বাসের কোনো কারণ আছে। সুতরাং বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। একটা ফোন আছে, তারপরে প্রিন্সিপাল কাছে যাবো যে ওনার আস্থাটা কতটুকু। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেমন নাম মুনির হায়দার। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার নির্বাচন কমিশন যে রোড ম্যাপ যেটা আপনার ডিক্লেয়ার করেছে, রোড ম্যাপ ডিক্লেয়ার করার আগে তো আমাদের দেশের অন্তত রাজনৈতিক নেতাদের ঐক্য থাকা দরকার ছিল। কারণ এই রোড ম্যাপের আন্ডার যদি নির্বাচন আবার কিছু লোক যাবে, কিছু প্রাণহানি হবে, কিছু আগুন ধরবে, কারণ ঐক্য তো পৌঁছবে না। তার রোড ম্যাপ দিয়ে আমরা কি করব? আমরা তো একটা শান্তি চাই। আর যে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে গোয়ালে গরু নেই, কিন্তু কাগজ কলমে গরু আছে। নির্বাচন কমিশন রোড ম্যাপ দিয়েছেন, ওটা কাগজ কলমেই থাকবে। অতএব এই রোড ম্যাপের আগে আমাদের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বড় দুইটা দলকে যতক্ষণ পর্যন্ত একটা জায়গায় নিয়ে আসা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি রোড ম্যাপ যাই বলেন, লাভ হবে কি বলে মনে হয় আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, উনি যে আপনার এটা ধরেই আমি যেটা চাচ্ছিলাম যে উনি এটা ধন্যবাদ আপনাকে। appropriate বলেছে। আর যে উনি বলছেন যে পরিবেশ সহায়ক অবস্থা এখনো বিরাজ করছেন, এখন 3 মাস আগে হবে, বাকি সময়টা যদি না থাকে তাহলে আমাদের কি হবে? ওনারা যেটা বলছে, উনিও যেটা বললেন, রোডম্যাপ তৈরি করলেন সবকিছু, দুই দল যদি, যারা বড় দুটো দল, তারা যদি এক না হয় তাহলে হানাহানি মারামারি থাকবে, তাহলে আমাদের কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুটা এইভাবেই করতে চাই। দেখুন, নির্বাচন কমিশন আজকে যে একটা রোড ম্যাপের নামে যেটা দিল, আমি এটাকে দেখি, আমি ভালোভাবে পড়ে দেখেছি, যতটুকু বুঝি এটা একটা রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্ক সে তার করে যাক। এখন কিভাবে করবে তার ব্যাপার, এই ধরনের ঢাকঢোল পিটিয়ে এটা কি নামে করবে সেটা বড় হবে। ধরেন সীমানা নির্ধারণ থেকে শুরু করে অনেক যে কিছু তো আছে, সেটা তো বটে, এটা প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়। গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে, বা গুরুত্বপূর্ণের আগে একটু আসি, আমাদের দুই ভাই যেটা বললেন, দুজনের কথায় আমি দেখি যে আসলে দুইজনেরই অনেকাংশে সত্যতা আছে। দুই পক্ষের সবচেয়ে জাতির দুর্ভাগ্য কি জানেন? আমাদের এই 46 বছর পার করলাম আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের, যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ এখন আছেন বা আগে যারা ছিলেন এইরকম একটা ক্রেডিবল পজিশন অর্জন করতে পারেনি যে আমরা ক্ষমতায় থাকলে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাব। এইটাই হচ্ছে উনি কিন্তু বলেই ফেলেন একই জিনিস। ওনাদের সময় তাই ছিল। মানে আমি বলছি যে পরিস্থিতিটা এই রকমের, সুতরাং এইটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। এখন যেটা দাঁড়াইছে যে আপনি সহায়ক পরিবেশ বলতে কি মনে করেন, এই ক্ষেত্রে আমাদের বক্তব্যটা আমার কাছে মনে হয় যে ওনাদের থেকে পার্থক্যের জায়গাটা হয়। যেমন ছোট করে বললে, 1 নম্বর, অনেক সময় আমরা মনে করি বা এটা খুবই জরুরি যে জনগণ ভোট দেবে, কি ভোট দিলে ওটা সঠিকভাবে গোনা হবে তারই প্রতিফলন করবে। কিন্তু আরেকটা জিনিস আগে আছে, সেইটা অনেক সময় আমি দেখি আলোচনা থেকে অনুচ্চরিত থাকে। ভোটে যে দাঁড়াবে, ভোটে দাঁড়ানোর তো অধিকার আছে, কিন্তু ধরুন এখানে আপনি একটু বললেন, বা সাধারণভাবে আমাদের যে 5 স্টার হোটেল আছে এইখান থেকে কাছেই, এত সবারই যাওয়ার অধিকার আছে, কিন্তু পকেট পারমিট না করলে কি যেতে পারবেন? তাহলে আপনি ওই যে সমঅধিকারের কথা তো বলে লাভ নেই। তাহলে এইখানে সমঅধিকার বললে প্রার্থী হওয়ার জন্য যে এই সমঅধিকারের জায়গাটা কিন্তু আলোচনা হচ্ছে না। আমরা মনে করি সংস্কার অন্য জায়গায় কিছু করার আগে আপনি যদি নির্বাচন ব্যবস্থাকে আগে একটু স্মুথ করতে চান, তাহলে অন্ততপক্ষে 4 শত্রু মুক্ত করতে হবে। একটা হচ্ছে, এটা সবাই জানে, টাকা না থাকলে ইলেকশন করা যায় না, তাহলে এর থেকে বের করে নিয়ে আসতে হবে যে টাকা ছাড়াও ইলেকশন একটা সমসুযোগ থাকবে। 2 নম্বর, আমরা যে নানাভাবে পেশি শক্তি প্রদর্শন, এখানে যার যার ক্ষমতা থাকে করি, এইটা না থাকলে একটা ইলেকশনে জিতে আসাটা একটা কঠিন হয়ে যায়। 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ, এটাকে অনুচ্চারিত রাখলে চলবে না। আমরা অনেকদিন ধরে এই চলটা দেখছি, নির্বাচনে সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা একটা বড় ভূমিকা রাখে, তার থেকে মুক্ত করতে হবে। আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে প্রশাসনিক কারসাজি মুক্ত।
এটা আমরা জানি, অতীতের সাদামল থেকে শুরু করে অতীতের যারা ক্ষমতায় ছিল সেই জায়গায় আমরা রিসেন্টলি ওই জায়গাগুলো দেখছি। তাহলে আপনি এই চার শত্রু মুক্ত করার জন্য প্রধানত সংস্কারের কর্মসূচি নেওয়া দরকার, তাহলে আমি মনে করি যে সহায়ক পরিবেশ হবে। তাহলে এই আলোচনা অনুচ্চারিত রেখে যদি আপনি শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের জায়গায় আসেন তাহলে এটা মানে সম্পূর্ণ হবে বলে মনে হয় না। আচ্ছা, এই ব্যাপারে কি বক্তব্য পরিষ্কার করে দিয়ে এটা কেনা জানে? বলা হচ্ছে নির্বাচন হবে কার আন্ডারে? নির্বাচন হবে নির্বাচন কমিশন আন্ডারে। কিন্তু এটা তো সত্য, নির্বাচন কমিশন যদি শত ইচ্ছাও করে ওই সময় যে সরকার থাকবে তার যদি সদিচ্ছা না থাকে তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবেই না, এটা জানা জিনিস। তাহলে এখন দরকারটা কি? সবচেয়ে এখন একটা বিতর্ক আছে, আমি আগেরগুলো করতে হবে, এটাও জরুরি। যে বিতর্ক হচ্ছে নির্বাচনে যিনি ক্ষমতায় থাকবেন, যেই থাকুক, ওই সময় তার অপারেটিং পজিশনটাকে, ভূমিকা কি হবে। আমি এইটা কিন্তু আমি দেখি দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই পুরো সমগ্র জাতির, যে আমরা আলোচনাটা ওই এক জায়গায় বক্র রেখে, আমি একটু আগে যে আলোচনাগুলো করলাম ওই জায়গাটা থাকছে না। এখন ধরুন প্রসঙ্গক্রমে বলি, এখানে অনেকগুলো আলোচনা নির্বাচন কমিশন সংস্কার কথা বলছে, আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বিশেষ করে রাজনৈতিক দলগুলো, এখানে আমাদের ভাইরা আছেন নিশ্চয়ই, ওনারা তো বটেই, আরো বড় দলে জানেন যে সবচেয়ে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম সম্প্রতিকালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে নির্বাচন কমিশন ছিল। এখানে কিন্তু পুস্তিকা আছে, ওইখানে কিন্তু আমাদের সব দলগুলো হোমওয়ার্ক করে যেতে হয়েছিল। তা আমরা বক্তব্য দিয়েছিলাম এবং অনেক কিছু ওনারা গ্রহণ করতে না পারলেও এটা লিপিবদ্ধ করে গেছেন। তাহলে ওই ধারাবাহিকতা আলোচনা হচ্ছে না কেন? কারণ আপনি তার উন্নততর করতে হবে। এই যে মধ্যবয়ের দেশ কথা বললো, তাহলে আপনি অগ্রগতির ধারা যাচ্ছেন, কালচার অমুক কিছু হবে। আমরা যেমন অনেকদিন ধরে প্রস্তাব করে আসছি যে নির্বাচন ব্যবস্থা একটা আমূল সংস্কারের জন্য এই এমপিরা হন হচ্ছে প্রধানত আইন প্রণয়ন এবং রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ, এর জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। অনেক দলও বলে এটা নিয়ে কেন আলোচনা হবে না? কেন আমরা না ভোটের বিধান, আজকে ধরেন ক্যান্ডিডেট দুইজন আছে, আমার পছন্দ না হলে তো আমি না ভোটও দিতে পারি, ওই বিধান কেন যুক্ত হবে না? কেন 5 বছর আমি একজনকে নির্বাচিত করলাম, ধরেন দাঁড়াবে আপনাকে নির্বাচিত করলাম, আপনি 5 বছর, এখন তো হয়েছে জনগণ একদিনের রাজা, আর 5 বছরের জন্য আপনি জমিদার। তা আপনি যদি ভালো কাজ না করেন, অধিকাংশ মানুষ যদি মনে করে আপনাকে কেন ফেরত আনতে পারবে না, 51% ভোটার যদি মনে করে স্বাক্ষর করে দিলে নতুন করে ইলেকশন হবে না, আমি যে নতুন নতুন চিন্তা করতে হবে। আপনি কেন এগুলো করবেন না? যে মিনিমাম এখন দেখুন, ভোট ধরেন 10 জন দাঁড়ালো, ভোট দিছে 1 লাখ লোক, 30,000 যে ভোট পেয়ে গেছে সে কিন্তু বিজয়ী হয়ে যেতে পারে। তাহলে হিসাব করলে 70,000 কিন্তু তার পক্ষে থাকলো না, কিন্তু তাকে বিজয়ী বলছি। আমি বলছি যেহেতু এত বছরের গণতন্ত্র যদি বিবেচনা করি, তাহলে এই সিস্টেম কেন করবো না যে 51% না পেলে নির্বাচিত হবে না? আমি বলছি যে এই ধরনের কতগুলো পজিটিভ জায়গায় যে যাওয়ার সুযোগ ছিল, আমি দেখছি সেই সুযোগগুলো আমাদের আসল আলোচনার মধ্যে থাকছে না, যার জন্য এই সংকটগুলো হচ্ছে। এবং সেটা হচ্ছে একটা তার প্রধান কারণ হচ্ছে কি, যে রাজনীতিতে তো সাধারণভাবে আগে মানুষ বলতো বা এখনো মানুষ মনে করে যে এটা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, কিন্তু একটা বিরাট অংশ মানুষ এখনো, আমি বলবো যে নিচের তলায় যারা আছে তারা কিন্তু খেয়ে না খেয়ে কল্যাণকর কাজ করে। শুধু আমাদের দল তা না, আমি মনে করি ব্যক্তিগতভাবে এইসব দলেও আছে, অনেক দলেও আছে, অনেক সাধারণ মানুষ আছে নিজের খেয়ে কিন্তু কাজকর্মগুলি, কিন্তু উপরের অংশে যারা আছি, বিরাট অংশ যারা আছি, তারা কিন্তু এই পথকে ব্যবহার করছি নিজের অর্থ উপার্জনের হাতিয়ার টাতিয়ার হিসাবে। আপনি জাস্ট কিছু না, বিগত বছরগুলোতে এক একজনের আপনি যদি কি বলে যে ফাইলটা আপনার দিতে হয় আর কি বলে ট্যাক্সেশন ফাইল বা সম্পদের যে বিবৃতি, এইগুলো আপনি দেখলে কিন্তু জিনিসগুলো চলে আসতে পারবে। সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে জনমতের প্রতিফলন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আগাতে চান, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা তো প্রধান কথা ছিল, এবং সেটা তো অবশ্যই হতে হবে মুক্তিযুদ্ধের ধারার, কারণ আমরা বাস করছি তো বাংলাদেশে। বাংলাদেশে বাস করে তো যুদ্ধ অপরাধের করা যাবে না, যুদ্ধ অপরাধের পক্ষেও কথা বলা যাবে না, কিন্তু বাংলাদেশে বাস করে অবশ্যই বৈষম্যের কথা বলতে হবে, বাংলাদেশে বাস করে অসাম্প্রদায়িক কথা যেমন বলতে হবে, একই সাথে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এই নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। এই সামগ্রিক কাজটার ক্ষেত্রে এইখানে আমি বলতে চাই যে নির্বাচন কমিশন ঠিকই অনেক সময় তারা আমাদেরকে হিসাব দেখান সংবিধানের কথা বলে। আমি এই পয়েন্টে রিপন ভাইয়ের সাথে একমত যে ওনারা এই যে এখন যেটা করছেন এটা তো জরুরি নিশ্চিত, তাহলে সবকিছু তো লেখা থাকার ব্যাপার না, তাকে দেখতে হবে। আমি বলছি যে তারা যে রোডম্যাপে যে কাজগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি এটাকে নাকচ করার পক্ষে না। এবং আমাদের মনে হেদার ভাই যেটা বললেন যে এইটা কি হবে, আমি বলবো যে ওই কাজও চালাইতে হবে। তার এই যে ডিমার্কেশনের কাজ, এই কাজগুলো এত ঢাকঢোল পেটাবে কি পেটাবে না তার ব্যাপার, এটা করতে হবে, কিন্তু পাশাপাশি যাতে একটা পরিবেশ সৃষ্টির জায়গাটা থাকে, এটা হবে না। এবং নির্বাচন করে আগে থেকে যদি মাইন্ডসেট করে ফেলে ওর আন্ডারে ভালো হবে, এটা তো তার বলার দরকার নেই। তিনি তাকে বলতে হবে আমি কঠোরতার সাথে
করতে চাই, আমি শুধু সরকারি দল না, বিরোধী দল সহ সকলের সহায়তা চাই। আমি মনে করি এই অ্যাপ্রোচটা নিতে হবে এবং এই সংলাপের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দেরি করে ফেলছেন। এখন যে রুটিন ওয়ার্কের কথা বলছেন, এগুলো তো আমরা চলমান প্রসেস, এটা তো দেখতে চাই। বরঞ্চ মানুষের মধ্যে যে কনফিউশনগুলো আছে উনি দেখুক, ওনার টিম দেখুক, দেখে সেইখানে ওনাদের হাত দেওয়া দরকার যদি একটা ক্রেডিবল ইলেকশন চায়। আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন কমিশন এসে কিন্তু বলছে যে আমরা কোনোক্রমেই ক্রেডিবল নির্বাচনের বাইরে যাব না। তা আমি এখন আস্থা অনাস্থার বলে আমি সময় নষ্ট করার পক্ষে না। আমার বক্তব্য হচ্ছে আমরা দেখতে চাই যে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের একটা ক্রেডিবল ইলেকশন, সেটা আমরা একটা বাস্তব কার্যক্রম দেখতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি চিটং থেকে বলছি, ওয়াসিম আক্তার। আমার প্রশ্নটা হচ্ছে যে দলীয় সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন তো আমার মানে সাধারণ জনগণের মত মানে যেটা বুঝি আর কি, সেটা সম্ভব না। আমার মনে হয় যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে ফেয়ার ইলেকশনটা আমরা দেখেছি, আপনার যদিও ভুল ত্রুটি কিছু ছিল, তারপরে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা মনে করি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে সুষ্ঠু নির্বাচনটা করা সম্ভব। দলীয় সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচনটা সম্ভব না। আপনার ঠিক আছে, আপনার ধন্যবাদ। রিপন ভাই, আমার কাছে আমার যেটা এটা জানা, প্রত্যেকটা মানুষের কিন্তু বিএনপির এই বিষয়টা নিয়ে সবাই জানতে চায়, সেটা হলো 2014 সালে যখন 2014 সালে যখন ইলেকশনটা হয়েছে তখন কিন্তু আপনাদের একটা বক্তব্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, এবং আপনারা নির্বাচনে যাননি। এবারও কিন্তু সেই একই অবস্থায় আছে। মানে অবস্থানগতভাবে যদি আপনি দেখেন, সংবিধান এটা বলেন, কোন জায়গায় কিন্তু কোনো পরিবর্তন, দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এইবার আপনারা কি মাইন্ডসেটটা কি আপনাদের? এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এখন জিজ্ঞেস করছে যে তারা তো চেঞ্জ হয়। আমি মাইন্ডসেটের কথাটা, আমাদের মাইন্ডসেটের কথা আমি বলতে পারি না। আমাদের কথা কিন্তু আপনাদের অবস্থান তো ওইভাবেই ছিল। আমাদের অবস্থানটা এখনো যে আছে সেটা তুলে ধরা হচ্ছে। জি, আমি রাজনীতির পাশে সাংবাদিকতা করি, এটি আমার পেশা, আপনি জানেন। আমি রাজনীতি নিয়ে যেহেতু কাজ করি, লেখালেখিও করি, আমার কাছে এবার যেটা মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, বিএনপির জন্য এই নির্বাচনটি, এটা আমার ব্যক্তিগত অভিমত, বিএনপির জন্য আগামী নির্বাচনটি ঠিক 2014 সালের মতো বয়কট করা হবে কিনা, এরকম সিদ্ধান্তে বিএনপি যাবে কিনা, সেটা অবশ্যই বিএনপি নেতৃবৃন্দ যারা পলিসি মেকার তারা সেটা চিন্তা করবেন। আমার মনে হয় না সে ধরনের ম্যাচিউর পরিবেশ এখনো তৈরি হচ্ছে, আমি মনে করি না। দ্বিতীয়ত, 2014 সালে আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাইরে রেখে অথবা বিএনপির না যাওয়ার কারণে, যেটাই বলি না কেন, না যাওয়ার কারণে যেইভাবে তারা একটা নির্বাচন 2014 সালে করিয়ে ফেলেছেন তাদের বসংবদ নির্বাচন কমিশনকে দিয়ে, এবং ভারতের পররাষ্ট্র সচিবের তো আমরা তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে তো আমরা দেখেছি নির্বাচন কমিশনকে নির্বাচন আগে দৌড়ঝাঁপ করা। তো আমার মনে হয় না, এটা আমার অভিমত কিন্তু বলছি, আমার মনে হয় না যে আওয়ামী লীগের পক্ষেও 2014 সালের মতো আরেকটি নির্বাচন করা, সেটা বিএনপিকে বাদ দিয়ে অথবা বিএনপিকে নির্বাচনে এনেও একটা মানে যাচ্ছে তাই নির্বাচন করা বোধহয় সম্ভব হয়ে উঠবে না, আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে গত দুদিন আগে অথবা একদিন আগে যদি ভারতের ঢাকাস্থ যে হাই কমিশনার যিনি আছেন তার যদি একটি বক্তব্য, যেহেতু আমি আমার পার্টির এই বিষয়গুলো দেখভাল করি, তাতে করে আমার যেটা মানে ওনার বক্তব্যটা আমি পুরোটা আমি বিশ্লেষণে যাব। উনি যেটা বলেছেন যে আমাদের সম্পর্কের ভিত্তি হবে জনগণ, নো ম্যাটার হোয়াট। ওনার আগে অনেকেই বলেছেন যে ক্ষমতায় কে থাকলেন, ক্ষমতার বাইরে কে থাকলেন সেটা বড় কথা নয়, বন্ধুত্ব হতে হবে জনগণের সাথে। এইটা একসময় ভারতের যারা কূটনীতিক, যারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের নীতি তার অনুসরণ করতেন। অনেক দিন পর ভারতের বর্তমান যিনি হাই কমিশনার মিস্টার সিংলা, তিনি এই একই অভিমত প্রকাশ করেছেন যে সম্পর্কের ভিত্তি হবে জনগণ। তো জনগণের যে ভাবনাটা, এটা উনি যেমন ভেবেছেন, একইভাবে আমি মনে করব যে যারা স্টেক হোল্ডার বাংলাদেশের নির্বাচন বা অন্যান্য সকল বিষয় নিয়ে, যদি জনগণই যদি সম্পর্কের ভিত্তি বা সবকিছুর ভিত্তি যদি জনগণই হয়, আসলে তো জনগণই দেশের মালিক, যদি কেন জনগণই তো দেশের মালিক, তাহলে জনগণ কি ভাবছে এটা খুব পরখ করার ব্যাপার আছে, ভাবার ব্যাপার আছে। আমার মনে হয় না 2014 সালের মতো ইন্ডিয়া উইল গিভ এ স্ট্রেইট গ্রিন সিগন্যাল টু আওয়ামী লীগ ক্যারি অন, নো। আমি মনে করি না 2014 সালের মতো
18 যে সময় হোক না কেন, মানে নির্বাচনের তাদের ফ্রেমওয়ার্ক যেটাই হোক, যে সময়, অর্থাৎ পরবর্তী নির্বাচনটা যদি আমি বলি, আমি মনে করি না পরবর্তী নির্বাচনটা ঠিক ওভাবে সম্পন্ন হবে। কিন্তু রিপন ভাই, আপনি যেটা বললেন, আপনি পার্টি করেন, আপনি ইয়ার কথা পাশাপাশি আপনি সাংবাদিক করেন, আপনি কি মনে করেন ইন্ডিয়ার সিগন্যাল থাকা সিগন্যালই ওইবার 2014 সালে এইভাবে ভোট হয়েছে? সাহস পেয়েছে, সাহস পেয়েছে, দুর্ভাগ্য, সাহস পেয়েছে, দুর্ভাগ্য তো বটেই, দুর্ভাগ্য তো বটেই। সেখানে যদি আমি বলি, সেখানে যদি না, কিন্তু সেখানে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে বিএনপি তার আন্তর্জাতিক যে সম্পর্ক ইয়েটা, সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যর্থতার পরিচয়ের বিষয়টা এখানে মানে যে না, ভারতের সাথে আপনার মানে বিএনপিও তো ক্ষমতায় ছিল, হ্যাঁ। বিএনপিও ক্ষমতায় ছিল, ভারতের সাথে সম্পর্ক যে খারাপ ছিল কোনো সময় তা তো বলেনি বিএনপি। তাহলে কেন ভারত, আপনি যেটা বলছেন, আমি কিন্তু ওই জায়গাটাতে যাইনি। আপনি দেখবেন যে তৎকালীন সময় যে কংগ্রেস লেড গভর্নমেন্টের যে স্টেটমেন্ট রিগার্ডিং বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে সুস্পষ্ট অবস্থান ছিল তখন, ও ধরনের একটি অবস্থান, আমি বলছি না যে সরকার মানে ভারতের কংগ্রেসের পরিবর্তে বিজেপি সরকার এসেছে বলে মানে এটা কোনো দলগত পরিবর্তনের জন্য না। আমি মনে করি নতুন বিশ্ব ব্যবস্থার নতুন প্রেক্ষিতে, নতুন জিও পলিটিক্সের যে হিসাব মেরুকরণগুলো আছে, সেই মেরুকরণের পক্ষে ঠিক 2014 সালের মতো এই ধরনের একটি সিদ্ধান্ত বা এই ধরনের একটি মানে বন্ধুত্ব তারা আওয়ামী লীগের প্রতি প্রকাশ না। মানে আপনি বলছেন এই ধরনের একটা নির্বাচন হবে না। যদি তাই হয়, এখন মনে করেন ওইখানে সহায়ক সরকারও নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই, নির্বাচনটা তখন কি? আমি আপনাকে আরেকটি কথা বলতে চাই, জি, নির্বাচনটা যখনই হোক, সেটা 17 শেষে হোক, 18তে হোক, মানে অর্থাৎ পরবর্তী নির্বাচন, পরবর্তী নির্বাচনটি সহায়ক সরকারের নাম দিয়ে বলেন আর যেই সরকারের নাম দিয়ে বলেন না কেন, অবশ্যই কোনো রাজনৈতিক সরকারের অধীনে হবে না। এই ব্যাপারে আমি খুব প্রকাশ্যে আপনার টিভি চ্যানেল, আপনার দর্শকদের সামনে বলে গেলাম। হ্যাঁ, বলেন। উনি বলছেন যে কোনো মতেই কোনো রাজনৈতিক সরকারের অধীনে আগামী যে নির্বাচনটা যখনই হোক হবে না। আমি আপনাকে স্পষ্ট করে বলি, আগামী নির্বাচন হবে বর্তমানে যে সাংবিধানিক যে ফ্রেমওয়ার্ক আছে তার আন্ডারে আগামী নির্বাচন হবে, এবং সেই নির্বাচন অবশ্যই বর্তমানে সাংবিধানিক পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন, এবং তার আন্ডারেই সহায়ক সরকার বলেন আর অন্য সরকারই বলেন, সেই সরকারটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, এবং এখানে অন্য কিছু ভাবার, অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগই নেই। এবং আমি যে কথাটি বলি যে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক বিষয়ের রাজনীতি। আমার খুবই ভাবতে অবাক লাগছে যে আমরা বিশ্বাস করি না যে আভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণের সাথে একটি দেশের সাথে আরেকটি দেশের রাজনৈতিক সম্পর্ক নির্ভর করে। নির্বাচনকে নিয়ে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক অথবা তাদের বক্তব্য আমাদের বিবেচনায় আনতে হবে, বিষয়টা আমরা মনে করি না। এই কারণে যে কিছু বিষয় তো অবশ্যই আছে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক যেটা হয়, সে পিপলের সাথে পিপল সম্পর্ক, এটা তো দলের সম্পর্ক, এটা তো হবেই। কারণ 1971 সালে এই বাংলাদেশে অথবা এই পাকিস্তানের সাথে যখন সে পাকিস্তানের হানাদার গোষ্ঠীর সাথে সংগ্রাম করেছিল দেশের মানুষ, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন মানুষ যুদ্ধ করেছে, তখনও কিন্তু যে সকল দেশ পাকিস্তানের সহায়তা ছিল, সেই সকল দেশের মানুষরাও কিন্তু এই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এবং তাদেরকেও ডেকে কিন্তু এই বর্তমান সরকার আমাদের সেই সম্মাননা দিয়েছে না, এটাই বাস্তবতা। সুতরাং আমি বলি যে এই যে আওয়ামী লীগ, এটা সবসময় অথবা আমার দল সবসময় বিশ্বাস করে যে এই এক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এটা আমাদের যে গণতান্ত্রিকভাবে আমরা বিশ্বাস করি যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এবং আমরা তো মনে করি না একটি দেশের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান আসলো, এই রাজনৈতিক কারণে তার সাথে আমরা কিন্তু অনেক সময় দেখাও করি না, এই শিষ্টাচারও আমরা দেখাইনি। হ্যাঁ, আমি নাম উল্লেখ করি যে বিএনপির প্রধান চেয়ারম্যান ভারতের রাষ্ট্রপতি এসেছিলেন বাংলাদেশে, উনি কিন্তু একটা শিডিউল প্রোগ্রাম ছিল, তারপর কিন্তু দেখা করেননি। হ্যাঁ, আবার এখন ওনাদের ভারতের আমাদের যে রাষ্ট্রদূত অথবা হাই কমিশন, উনি যেটা কথা বললেন তার কথা সূত্র ধরে আজকে আবার উৎসাহিত দেখছি। আমি মনে করি যে এটা এক ধরনের মানে ডাবল স্ট্যান্ডার্ড সবসময়। হ্যাঁ, যে আবার ভারতের নির্বাচন যখন হয়ে গেল, সেই নির্বাচনে যখন মোদি আসলো, তখন সবার আগে মিষ্টি খাওয়ার উৎসব পড়ে গেল বিএনপি অফিসে, তাই না? তো আমাদের কাছে এবং ঘুম থেকে ওঠার আগে আমার পার্টিতে আমি মুখপাত্র ছিলাম,
না ওই সময় ওই সময় মানে তাদেরকে হেল করার জন্য প্রচন্ড বেগে তারা মানে সেই কূটনৈতিক পাড়া ছুটে গিয়েছিলেন, সবার আগেই কিন্তু ফার্স্ট হয়েছিলেন বিএনপি। বাস্তবতা পরবর্তীতে তাদের মোহভঙ্গ হয়েছে, কারণ এটা রাজনীতি না, এটা হিসাব না। সুতরাং সেই প্রসঙ্গে আসছি না। যে আমি যেটা বলতে চাই যে 2001 সালে আমরা কিন্তু এখানে কথা উঠছে যে ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে যাওয়ার সৎ সাহস, সৎ ইচ্ছা, অথবা এটা কিন্তু প্রমাণ করেছে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার 1996 সালে রাষ্ট্র পরিচালনায় এসে 5 বছর অত্যন্ত সুনামের সাথে রাষ্ট্র পরিচালনা করে একটা উন্নত সমৃদ্ধির একটা সোপান রচনা করে আবার 2001 সালে সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি কিন্তু একদিনও সেই নির্বাচন নিয়ে কথা বলতে পারেন এবং ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং উদাহরণ যে নাই তা কিন্তু না, আমরা কিন্তু কথায় কথায় বলে ফেলি যে আমাদের এখানে কোনো কিছু হচ্ছে না। এটা হয়েছে না, এটা হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি যে এবং নির্বাচন কমিশন নিয়ে তিনি যথার্থই বলেছেন যে নির্বাচনী আইন অথবা নির্বাচন সংস্কার নিয়ে অনেক সরকারি ক্ষমতা এসছে, কেউ করে নাই। আবার এটার ক্ষেত্রেও আমার বক্তব্য আছে, সেটা হলো যে নির্বাচনী আইন নিয়ে, নির্বাচনী সংস্কার নিয়ে বঙ্গবন্ধু সরকার ক্ষমতা আসার পরে 1972 সালে যখন এই আরপিও হয়, হ্যাঁ, পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার যেটা হয়, এবং তার আলোকেই কিন্তু এখন পর্যন্ত চলছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কাজটি হয় না, আইনটা এখন পর্যন্ত হয়নি। কিন্তু 2-4টা ছিটে ফোটা অধ্যাদেশ ছাড়া প্রায় 32টি অধ্যাদেশ এখানে হয়েছে। এটা 2008 সালের পরে 16 সালের মধ্যে এই সরকার, শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার মধ্যেই কিন্তু নির্বাচনের এই যে নির্বাচন কমিশনের সংস্কার এটা হয়েছে। সুতরাং আজকে আলোচনা হতেই পারে, নির্বাচনকালীন এই যখন নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হবে তখন আমরা দেখি যে নির্বাচনের সময় ধর্মের ব্যবহারটা কিন্তু হয়ে যায় না। আমরা দেখেছি যে বিএনপি একসময় বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, হয়ে যায় না। আজকে আমি প্রশ্ন করতে চাই রিপন ভাইকে, তাদের দলের নেত্রী এখন কি কোন দেশের অধিবাসী? সে কি ভারতের অধিবাসী? নিশ্চয়ই না। সুতরাং এই যে ভারত বিরোধিতা, অথবা এখন আবার অনেক সময় দেখি ভারতের পক্ষ নিয়ে কথা বলছে, এটা একদম রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আর একটা যেটা আমি মনে করি যে আলোচনা হতেই পারে যে প্রশাসন ওই সময় কি আচরণটি করবে, সে আলোচনা হতেই পারে, এটা ডিবেট হতেই পারে, অথবা হতে হবে, অথবা ওই সময় যারা সাংবাদিকদের আপনি নির্বাচনের সময় যারা মনিটর করবে অথবা সাংবাদিকরা তাদের কি ধরনের নির্মোহ আচরণ থাকবে হতেই পারে। প্রশাসনের যারা সেখানে ভূমিকা রাখবে বিভিন্ন কর্নার থেকে, সিভিল প্রশাসন হোক, অন্য প্রশাসন হোক, তাদের ভূমিকাটা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতেই পারে, সেগুলো হোক। আমরা শেষ পর্যায়ে আছি প্রিন্স ভাই, ওনারা দুইভাবে যে কথাগুলো বলেছেন তাতে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, রাজনৈতিক দেশের 2টা বড় দল কোনো মতে একজন একজনের প্রতি তো আস্থা রাখেই না। পাশাপাশি যেটা হচ্ছে ওনারা নিজেরাও চান না ওনাদের অধীনে কোনো নির্বাচন হোক। তাহলে এই সিস্টেমটা কে ডেভেলপ করবে? না, একটা তো হচ্ছে আপনি এখানে 2টা দল বলছেন, প্রধান না আমি কেন বলছি, ক্ষমতার কথা আপনি যদি দেখেন তাহলে তারা ছিলেন এবং তারা নিজেরাই বলছেন যে রাজনৈতিক দলের অধীনে থাকলে নির্বাচন সুস্থ হবে না। ওনারাও ক্ষমতায় ছিলেন, মানে এই যে না, কিন্তু ওনারা তো এখন তাই সেই অবস্থায় দাঁড়ায়। সেটা আমি বলছি না, আমি বলছি যে 2 দলের কথা বলছেন, এখন কিন্তু শুধু 2 দল নাই, 2 দল শুধু নিজের উপরে ভর করে চলতেছে না, এটা তার অবয়ব বৃদ্ধি জোট পলিটিক্স বাংলাদেশে এই জায়গায় গেছে, আমরাও তাই। বিষয়টা এই জায়গাটায়, এবং যেটা আপনি বললেন আসলে পিপলসের পারসেপশনটা ওটা দাঁড়িয়েছে বলেই তো এটা আমি একটু বোঝার জন্য বলি আপনাকে। নিশ্চয়ই আমরা জানি, দর্শকের অনেকেই জানেন, হয়তো তরুণরা জানে না, 90-এর গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেনটা যখন এলো তখন কিন্তু ফার্স্ট ড্রাফটে ছিল যে প্রথম যে ড্রাফটটা হয়েছে, এটা রিপন ভাই, আফজাল ভাইদের মনে থাকার কথা, যে পরপর 3 বার তত্ত্বাবধায়ক সরকার। আইডিয়া ছিল এই কারণে যে একবারে হবে না, প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করুক তারপরে, কারণ এইটা তো ভালো খবর না যে আমি আসি ক্ষমতায়, যেটা আফজাল ভাই বললেন যে চলে গেছিল। এটাই তো সিস্টেম হওয়া উচিত যে আমি একটা ক্রেডিবল ইলেকশন করে যাব, আমি চেষ্টা করবো জিততে, কিন্তু জনগণ না চাইলে কি করব, এই ছিল। কিন্তু আপনাকে বলি, পরে কিন্তু এই প্রধান সারির যে 2 দলের কথা বললেন, এই 2 দল কিন্তু এটা এগ্রি করেনি যে না, এটা 3 বার না একবারই হবে। ক্ষমতায় আসি, তারপর আমার আন্ডার আমি কেন? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওইটা তো আমরা প্রমাণ করতে পারিনি যে আমার আন্ডারে এটা ভালো করতে পারি। সুতরাং সেই জায়গাটাকে বিবেচনা করতে হবে। কিন্তু আমি আলোচনাটা এবার এই জায়গাটা একটু করতে চাই। একটু আগে যে আলোচনাগুলো হলো, এটা আমি মনে করি জাতির জন্য একটা বড় দুর্ভাগ্য। আলোচনাটা দুর্ভাগ্য না, বাস্তবতা। সেটা কি জানেন, যে আমরা জনগণের উপরে ভরসাটা না করে, কারণ ওই যে যখন হয়
ক্ষমতাটাই এনিহাও থাকতে হবে বা এনিহাও যেতে হবে, দুইটাই। এটা যখন হয় তখন চিন্তা করি, আচ্ছা দেশটা এই ঝামেলা আছে, যদি বিদেশ পাশের ভারত আমেরিকা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন পক্ষে থাকে তাইলে হবে, না এলে হবে না। আর তারা তো চাইবেই, আমরা জানি আমাদের দেশে মাটির নিচে সম্পদ আছে, অনেক বিষয় আছে, নানাভাবে হস্তক্ষেপের সুযোগ। এখন বাংলাদেশ একটা কি বলবো যে উঠতি আরো উন্নয়নশীল দেশ না, আরো অন্য জায়গায় যাচ্ছে, এবং ভবিষ্যতে অর্থনৈতিক জোনের ক্ষেত্রে আপনি জানেন যে ভারত, চীন, জাপান এইসব মিলে যে নেক্সাসটা তৈরি হবে আমাদের সমুদ্র উপকূল সহ, সুতরাং বাংলাদেশে তারা এক ধরনের হামলে পড়ছে, সেই জায়গাটা বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাদের কাছে। এখন আমরা যদি কেউ, ইনক্লুডিং আমার পার্টি অবশ্যই, আমি যদি জনগণের ভরসা না করে আমি যদি ওইদিকে ভরসা করি, সেইটা হবে জনগণের জন্য শুধু দুর্ভাগ্য না, আমাদের দেশে তাদেরকে টেনে আনা। কারণ আমরা কিন্তু সম্প্রতিকালে এই যে আইএস ঘটনা থেকে শুরু করে অন্য পরিস্থিতিগুলো দেখছি, যারা বিভিন্ন মুসলিম দেশ এবং অন্য জায়গাগুলোতে যে ধরনের ভূমিকা পালন করছে, আমরা যদি নিজের জনগণের উপরে ভরসা না করে অন্য কোনো ভূমিকা নেই, ভবিষ্যতে আমাদের জন্য একটা চরম আত্মঘাতী কাজ হবে। একই সাথে আমি খালি মনে করে দিতে চাই, আমরা আজকে যে ইনোসেন্টলি যে আলোচনাগুলো নির্বাচন নিয়ে করছি, বাংলাদেশ কিন্তু এত ইনোসেন্ট পর্যায়ে আছে ভাবারও কারণ নেই। আমি দুইটা জিনিস বারবার বলি, মনে রাখা দরকার আমাদের পক্ষ থেকে, যে আমরা কিন্তু এই রাউন্ডে একদিকে যেমন গণতন্ত্রহীন পরিবেশের একটা ধারা যেমন আছে, তার থেকে আর একটা বড় ঘটনা আছে যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পরে তারা কিন্তু রাষ্ট্রের উপরে অ্যাটাক অব্যাহত রেখেছিল। তাদের কিন্তু নানাভাবে অবয়ব আছে, তারা এখন হয়তো চোখের সামনে দেখছি না, মনে করার কোনো কারণ নেই যে তারা বহল তবিয়াতে নাই, সুতরাং তারা নানাভাবে এক ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা কিন্তু চালাবে। আর এই যে আমরা এখন নানাভাবে আমলা, সামরিক বেসামরিক আমলাদের যে জায়গায় নিয়ে গেছি, এক ধরনের সুপ্রা পাওয়ারের জায়গায় নিয়ে গেছি, তারা কিন্তু তাদের আধিপত্য বিস্তারের জন্য নানা ধরনের ঘটনাগুলো করতে পারে, যেটা ব্যাহত হলে এটা জাতিকেই ভুগতে হবে। সুতরাং আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের কতগুলো জিনিস করা দরকার, যেমন মুক্তিযুদ্ধের ধারায় দেশ চালানো, 71 ঘাতকদের বিচার অব্যাহত রাখা দরকার, গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখা দরকার, এবং পিপলসের উপরে বিশ্বাস রেখেই আমরা মুক্তিযুদ্ধের ধারায় দেশটাকে অগ্রসর করার জায়গায় যাওয়া দরকার। আমার মনে হয় সেটা করতে পারলে আমরা, একটু আগে বললাম সামরিক বেসামরিক আমলা বলেন এবং অন্যরা বলেন, তাদেরও এইখানে আসতে হবে, কারণ তারা তো দেশের মানুষ, আমরা তাদেরকে শত্রুপক্ষ ভাবতে চাই না, তাদেরকে নিয়েই বাংলাদেশটা অগ্রসর করার জায়গায় যাই। কারণ 46-47 বছরের বাংলাদেশে আরো যদি সংকট তৈরি করি, তাহলে বিদেশের আধিপত্যের মানে পরিধিটা আরো বেড়ে যাবে, যা হবে আমাদের জন্য আরো দুঃখজনক। আপনি কথা বলতে বলেছেন, আমরা শেষ মিনিটে আছে, আমরা যদি আপনি যদি বলেন যে উনি যে কথাগুলো বলেছেন তার একটা উত্তর। উনি যে কথাগুলো বলেছেন, যে আমাদের নেত্রীর কথা উল্লেখ করেছেন, সবসময় তো পতাকা পরিবর্তন আর রাষ্ট্রের নামের পরিবর্তনের প্রয়োজন পড়ে না। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে অবস্থা, আমরা কোন জায়গাটিতে আছি, আমি প্রকাশ্যে অনেক বিষয় আলোচনা করব না। আমরা তিস্তার পানি চুক্তি করতে পারিনি, কিন্তু আমরা ভারতের সাথে সামরিক চুক্তি থেকে, যেটা আমাদের জনগণ চায়নি, এমন অনেক চুক্তি করে আসছি, কিন্তু জনগণ যেটা চেয়েছে সেই চুক্তি কিন্তু আমরা করতে পারি নাই। বিকজ অফ দিস, যে এখানে একটা জনগণের সরকার ছিল না। জনগণের সরকার যদি ক্ষমতায় থাকতো, জনগণের ভোটে বলিয়ানালা একটা সরকার যদি থাকতো, তাহলে তার যে জায়গাটি, সে বলতে পারতো আমার জনগণ মাইন্ড করবে, আমার এই মুহূর্তে আমি জনগণকে হোস্টাইল করতে পারবো না, আমার জনগণের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি হবে, আমাকে আবার ভোটের রাজনীতি করতে হবে। কারণ ওনারা তো ভোটের রাজনীতি করতে চান না, ওনারা এখনো দিবা স্বপ্নের মধ্যে আছেন, 2014 সালের মধ্যে একটা ফাও নির্বাচন করার স্বপ্নের মধ্যে আছেন। কিন্তু ওনাদের মাঝে মধ্যে ওনাদের নেতা নেত্রীরা মনে করিয়ে দেন যে 2014 সালের মধ্যে একটা ফাও নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম, তোমাদের প্রতিযোগীমূলক নির্বাচন হতে পারে। আমি মনে করি যে ভবিষ্যতে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি অবশ্যই প্রতিযোগিতামূলক হবে, সেই নির্বাচনটি ফাঁকা মাঠে নির্বাচন হবে না। সেটা কার অধীন হবে সেটা সময় বলে দেবে। তবে যে এখন রোডম্যাপ নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, আমি যে কথাটা আবারও বলতে চাই সেটা হচ্ছে, নির্বাচন তো পরের কথা। ওনার বক্তব্য এবং সিসি সাহেবের যে বক্তব্যটা ইতিমধ্যে ওনাদের যে বক্তব্য, যেটা সংবিধানকে অনুসরণ করে কথা বলতে চান, তাতে মনে হচ্ছে বাংলাদেশের জনগণ 4 বছর 9 মাস চিরা চ্যাপ্টার মতন থাকবে, গণতন্ত্রহীন অবস্থায় থাকবে, গুমের মধ্যে থাকবে, মিডিয়া নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে, কথাবার্তা বললে আপনার অপহরণ হয়ে যাবে, বিদেশে টাকা লুণ্ঠন হয়ে যাবে। মালয়েশিয়ার মতন দেশগুলোতে 3,500 মানুষ ওখানে সেকেন্ড হোম নেবে, সমস্ত কিছুই পাচার হবে। সামিট কোম্পানির মতন কোম্পানি আগামী 22 বছরে 22,000
কোটি টাকা লুণ্ঠন করবে এবং আপনার 8 টাকার বিদ্যুৎ 35 টাকা বিক্রি হবে। বিদ্যুৎ কারখানা যদি নাও চলে, মানে স্টেশন যদি নাও চলে, তাও টাকা দিতে হবে, বিকজ এখানে একটা লুটেরা শ্রেণীর স্বার্থ প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু জনগণের সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে এইগুলোকে জবাবদিহি করতে হতো। Yes, শেষ পর্যায়ে হ্যাঁ আফজাল ভাই উনি যেটা কথাটা বলেছেন, জনগণের প্রতিনিধি জনগণের সরকার যদি থাকতো তাহলে এইভাবে হতো না। না, এটা অবশ্যই বর্তমানে যে সরকারটি আছে এটা জনগণের সরকার এবং জনগণের প্রতিনিধিরা এখানে রাষ্ট্র পরিচালনা করছে। আমাকে কথা বলতে দেন। এবং বাস্তবতা হলো যে এই যে লুটপাটের অর্থনীতি, লুটপাটের যে কথা, এটা হলো জিয়াউর রহমানের একটা তত্ত্ব। সেটা হলো মানি ইজ নো প্রবলেম বলে বাংলাদেশে যে এই যে লুটপাটের অর্থনীতির যে সূচনা করে গিয়েছিল তার তো একটা ধারাবাহিকতা বাংলাদেশে বিভিন্ন সময় থাকে। এবং সেই যে আমরা দেখেছি এই যে একটা ধনিক শ্রেণী অথবা একটা শ্রেণী সামরিক শাসকরা যখন তৈরি করেছিল কিভাবে ব্যাংকের টাকা দিয়ে, এটা তো আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমলে পরবর্তীতে সামরিক শাসকরা করেছে। এবং এই সরকারই তো সরকারই কিন্তু এই গঙ্গার পানি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি থেকে শুরু করে ভারতের সাথে যে সকল ন্যায্য হিস্সা সেটা এই সরকার করেছে এবং ল্যান্ড বাউন্ডারি থেকে শুরু করে সেই সমুদ্র বাউন্ডারি সমস্ত কিছুই করেছে। কিন্তু যারা কিছুই করলো না তারা আজকে বড় বড় কথা বলছে। আজকে আপনি দেখেন যে 71-এর খুনি ধর্ষক তাদের সাথে এলি করে বিএনপি নামক দলটি তাদের প্রতিনিধিত্ব হয়ে আজকে রিপন ভাই যখন ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনের কে কোথায় তৃণমূলের পর্যায়ে একটা পত্রিকায় নিউজ আসলো কোন একটা কর্মী, অখ্যাত কর্মী নিয়ে, এবং সেইটিকে ছাত্রলীগের উপরে ঘাড়ে চাপাইলো। এটাই মনে করি যে আমি মনে করি প্রথম আলো কি বললো না, রিপন ভাই আপনি একটা ছাত্র সংগঠনের প্রধান ছিলেন, আরেকটি ছাত্র সংগঠন সম্পর্কে একটি সংগঠনের নাম উল্লেখ করে আপনার কথা বলা আমার কাছে না ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আমি তো আপনাকে দায়ী করতে চাই না রিপন ভাই যে 71-এর খুনি ঘাতক ধর্ষকদের যারা 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছে তাদের নিয়ে যখন আপনারা রাজনীতি করেছেন, আপনাকে তো আমি সেই অভিযোগ করতে পারি না। কারণ আপনি, এবং আরেকটি কথা বলি যে এই যে 2001 সালে নিকট অতীতে এই যে এতগুলো মানুষকে খুন ধর্ষণ করলো, মানে তখন কিন্তু সেই অভিযোগ আপনাকে অভিযুক্ত করছি না। সুতরাং আপনি আপনার দলকে, আপনার ছাত্র দলকে আমি করছি না, যারা সেই ছাত্র দলের গুন্ডা পান্ডা তাদেরকে বলছি। সুতরাং সেই অভিযোগ তো আপনাকে অভিযুক্ত করছি না, কিন্তু আপনি কিন্তু একটি দলের উপরে সেই দোষটি চাপিয়ে দিচ্ছেন। আরো একটি আপত্তিজনক কথা বলেছেন, সেটা হলো আমার দলের সাধারণ সম্পাদক যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দীর্ঘ রাজনৈতিকভাবে তার একটা সে একটা সজ্জন ব্যক্তি, তার মধ্যে মেধা মনন যোগ্যতা সমস্ত কিছু যে মানুষটির মধ্যে আছে, সে রাজনৈতিক কর্মী আমার দলের একজন কর্মীকে কোথায় বসে তাকে একটু শাসিয়েছে, না থাপ্পড় মারা কি, থাপ্পড় মারা, আপনি থাপ্পড় মারা তো বলতে পারেন। আমার দলের নেতা যদি আমাকে গায়ে একটু আঁচড় দিয়ে বলে অথবা একটু স্নেহের সুরে কথা বলে, এটাকে যদি আপনার থাপ্পড় বলেন, এটা তো ঠিক না। আমরা বলি কেন পত্রিকা নিউজ আসছে ভাই, কিন্তু আমি দেখেছি তাদের দলের একজন যিনি যুদ্ধাপরাধ অপরাধে আজকে ফাঁসি হয়েছে সেই সালাউদ্দিন কাদের, তাদের দলের খোকো ভাই অথবা অন্য যাদেরকে বলছিলেন যে কুকুরের ন্যাজ নাড়ে। এই যে কুকুরের সাথে সম্পর্ক, মানে কুকুরের মতো একজন নেতা আরেকজন নেতাকে বলেছেন, সেই কথা তো আমরা বলি না। কারণে মনে রাখতে হবে, নতজানু পররাষ্ট্র নীতির ফল অনেকদিন ধরে দেখছি, বিএনপি দায় এড়াইতে পারে না, এখনো দেখছি। আর একটা যে অর্থনীতি লুটপাটের কথা হলো, পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের ধারায় দেশটা নাই 75-এর 15 আগস্টের পর থেকে। জিয়াউর রহমান সাহেব এর সাথে যে ধরনের অর্থনীতির ধারা ছিল, দুর্ভাগ্য হচ্ছে মুক্তিযুদ্ধের দাবিদার আওয়ামী লীগ একই অর্থনীতির ধারায় আছে বলে, মুক্ত বাজারের লুটপাটের ধারা অব্যাহত আছে বলে এই যে লুটপাট তন্ত্রটা অব্যাহত আছে। আজকে এর বিপরীতে আসলেই মানুষকে ভরসা করতে হবে বিকল্প শক্তি সমাবেশের উপরে। এই 2 বছর বিকল্প জনগণের উপর আমরা ভরসা রাখি, গণতান্ত্রিক ব্যবস্থা করবো, সেই গণতান্ত্রিক ব্যবস্থা। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।